আসসালামু আলাইকুম। কামরুন্নেসা অনলাইন স্কুলে পঞ্চম শ্রেণীর ছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। আচ্ছা, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো গত ক্লাসে আমরা অধ্যায় 1 থেকে কিছু সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন সমাধান করেছিলাম। আমি বলেছিলাম যে অধ্যায় 1, 2, 3 এই তিনটা থেকে সমন্বিত একটা প্রশ্ন আসে, মানে এখানে অধ্যায় 1-এ গুণ, অধ্যায় 2-এ ভাগ, আর অধ্যায় 3-এ হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। তো আমাদের যে কাঠামোবদ্ধ প্রশ্ন আসে সেখান থেকে সাধারণত শুধু গুণ থেকে আসে না, শুধু ভাগ থেকেও আসে না, যোগ বিয়োগ গুণ ভাগ মিলিয়ে দুইটা প্রশ্ন থাকে, তার মধ্যে একটা উত্তর দিতে হবে। তো আমরা যখন জানুয়ারি মাসে ক্লাস করেছি তখন আমরা মোটামুটি অধ্যায় 1, 2টি সবারই হয়ে গিয়েছে। আমরা এখন রিভিশনের মতো ক্লাসগুলো করব। আর যোগ বিয়োগ গুণ ভাগ তো তোমরা পারোই। তো আজকে আমি সেই ধারাবাহিকতায় আমি অধ্যায় 2 মানে ভাগ অধ্যায় থেকে আজকে কিছু সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন করব। তারপর দেখব যে এখান থেকে কোনো বড় প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন করা যায় কিনা। ঠিক আছে, তাহলে বই খাতা বের করো, কলম বের করো সবাই। অধ্যায় 2-এ কি আছে? ভাগ। ভাগ করার প্রক্রিয়া। তাহলে অধ্যায় 2 করার আগে সবচেয়ে আগে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে সূত্রটা লিখি, ভাজ্য। তাহলে আমরা লিখি যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। কেউ যদি ভাগফল আর ভাগশেষ আগে যোগ করে ফেলে পরে ভাজক, তাহলে কিন্তু হবে না। কারণ আমরা জানি যে প্রক্রিয়াতে যে প্রক্রিয়া চিহ্নগুলো যদি থাকে সেই ক্ষেত্রে গুণ ভাগ যোগ বিয়োগ থাকলে সেখানে গুণ আর ভাগের কাজ আগে করতে হয়, সব শেষে যোগ বিয়োগের কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা আগে গুণের কাজটা করবো আগে। যেমন একটা অঙ্ক, যে কোনো একটা অঙ্ক নিয়ে আমরা দেখি 30 একটা সংখ্যা। আচ্ছা 30 না, মনে করো 35 একটা সংখ্যা। 35কে আমি ভাগ দিতে চাই 3 দিয়ে। 3 দিয়ে ভাগ দাও। 3 একে, তো আমরা এই পদ্ধতিতে ভাগ করব। কিভাবে করি? ভাগফলটা উপরে থাকে, তাই না? 3 একে 3, ভাগফল থাকে না 5। 3 একে আবার 3, থাকলে কত? 2। এর নাম হচ্ছে কি? ভাগফল। এর নাম হচ্ছে ভাজ্য, আর এ হচ্ছে ভাজক, আর ওর নাম হচ্ছে ভাগ শেষ। মানে ভাগ করার পরে সব শেষে যেটা থাকে সেটাই হচ্ছে ভাগশেষ। এখন ভাগশেষ সবসময় যে কোনো সংখ্যা হবে এমন কথা নয়। যদি নিঃশেষে বিভাজ্য হয় সেখানে কোনো ভাগশেষ থাকবে না, সেখানে ভাগশেষ হবে 0। তো 0টাও একটা ভাগশেষ। সূত্রে যদি আমি এখানে 0 বসাই মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে দেখো ভাজ্য বলেছিলাম, ভাজ্য হচ্ছে 35 সমান ভাজক গুণ ভাগফল। ভাজক হচ্ছে 3 গুণ ভাগফল হচ্ছে 11 যোগ ভাগশেষ যোগ 2। দেখো তো এটা করলে 35 হয় কি না? 3 11 33 যোগ 2 সমান 35। তার মানে সূত্রটা এভাবে এসেছে।
এই সূত্রটা আসছে আসলে এভাবেই, ঠিক আছে। এখন আমরা বলি যদি এখানে যদি 33 হতো, 33, 3 দিয়ে ভাগ দিলে 3, 11, 33, তখন কি হতো, ভাগশেষ হতো 0। তো 33 সাথে সাথে 0 যোগ করলে কি হয়, 33ই হয়। তাহলে 33 33 মিলে গেল, এই জন্য 0 একটা ভাগশেষ। কিছু নাই মানে কি, 0, সেখানে ভাগশেষ হচ্ছে 0। তাহলে এটা হলো আমাদের মূল সূত্র। আচ্ছা, আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবে যে ভাগশেষ সবসময় কার থেকে ছোট হবে, অবশ্যই ভাজকের থেকে ছোট হবে। ভাগশেষ সবসময় ভাজক থেকে ছোট হবে, বড় হবে না, সমানও হবে না। সমান যদি হতো তাহলে তো ভাগ যাবেই, সেখানে হবে না, অবশ্যই ছোট হবে। তাহলে মনে রাখবে যে ভাগশেষটা সবসময় ভাজক থেকে ছোট হবে। পরীক্ষায় একটু ছোট কোশ্চেন আসতে পারে যে ভাগ করার ক্ষেত্রে ভাগশেষ সবসময় কোনটি থেকে ছোট হয়, উত্তর ভাজক থেকে ছোট হয়। আচ্ছা, এবার এখন আমরা এর মধ্যে থেকে শিখি যে ভাজ্য নির্ণয় সূত্র। এটা ভাজক নির্ণয় সূত্র কি, এই ভাজ্য নির্ণয় সূত্র তোমরা ক্লাস 3তেই পড়েছো। এখন আমরা এখান থেকে আমরা ভাজক, শুধু অনেক কিছু দেওয়া থাকলো যে কোনো একটা ভাগ অঙ্কে ভাজ্য, ভাগফল, ভাগশেষ দেওয়া থাকলে ভাজক কত, ভাজক বের করতে হলে ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করব। ভাগশেষ বিয়োগ করে এটাকে যেটা হবে সেটাকে ভাগফল দিয়ে ভাগ করব, ঠিক আছে। ঠিক একইভাবে যখন ভাগফলের সূত্র হবে, একই রকম ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ হবে ভাজক, ঠিক আছে। এই ধরনের সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। পরীক্ষায় এরকম আসতে পারে যে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখো, হ্যাঁ, তখন আমরা এইভাবে লিখব। তো এখানে বইয়ে অনেকগুলো দেওয়া আছে, ভাগ করো, এগুলো সব দেওয়া আছে, এগুলো তোমরা করবে। এখন অঙ্কে চলে আসে, আমরা অনুশীলন দেখি। কোনো বড় ধরনের কোনো সংখ্যাকে যখন আমরা 100, 1000, 10, হ্যাঁ, এগুলো দিয়ে ভাগ করি, সেই ক্ষেত্রে কিভাবে অঙ্কগুলো করতে হয়, হ্যাঁ, সেটাও আমাদের যে আমরা গুণ অঙ্কে যে করেছিলাম যে সংক্ষেপে গুণ করো, সংক্ষেপে গুণ করার প্রক্রিয়া, তাহলে এখানেও এটা হবে যে সংক্ষেপে ভাগ। কিভাবে সংক্ষেপে ভাগ করে, যেমন একটা অঙ্ক 3, বইয়ে এখানে উল্লেখ করে নাই যে সংক্ষেপে ভাগ কিনা, কিন্তু আমরা জানি যে এগুলো, এটাকে বলে সংক্ষেপে ভাগ। হ্যাঁ, পরীক্ষায় এরকম যদি আসে যে একে সংক্ষেপে ভাগ করো, ভাগ করার প্রক্রিয়াটা কি, কি সিস্টেমটা কি হবে, ভাগ করার সিস্টেম হচ্ছে আমরা লিখব, যেহেতু এখানে লেখার নিয়ম হচ্ছে এখানে ভাজক 100, হ্যাঁ, 100 মানে 1-এর পরে 2 শূন্য, হ্যাঁ, ভাজক যেহেতু 100, এখানে ভাজে 100,
সুতরাং সুতরাং তাহলে ভাজক যদি 100 হয়, 1-এর পরে 2 শূন্য, তাহলে ভাজ্যের ডান দিক মানে ডান থেকে বামে, বাম দিকে 2 ঘর পরে কমা বসাবো। সুতরাং ভাজ্যের ডান দিক থেকে 2 ঘর পর কমা বসিয়ে পাই, কি পাই? 3, 2, 6, 4, 2 ঘর পর। তাহলে এটা, তাহলে 2 ঘর পর কমা বসালে পরে যেটা কমার বাম দিকে থাকবে সেটা হবে ভাগফল, আর যেটা কমার ডান দিকে থাকবে সেটা হবে কি? ভাগশেষ। ঠিক আছে, তাহলে এখানে সুতরাং ভাগফল 32 এবং ভাগশেষ 64। এই অঙ্কগুলো মনে হচ্ছে এখন তোমরা ক্লাস 4-এ করেছো। ঠিক আছে, এই নিয়মে। তো পরীক্ষায় যদি আসে যে সংক্ষেপে ভাগ করো, তখন তোমরা এভাবে লিখেই করবে। যেহেতু সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, তখন আসতে পারে কোশ্চেনে যে এত ভাগ এতকে সংক্ষেপে ভাগ করতে হলে নিয়মটি লেখো, সংক্ষেপে ভাগ করার নিয়ম লেখো। তখন নিয়মটা লিখতে হলে তোমাকে এখানে এইভাবে এই করে লিখতে হবে। একটু তোমাকে বলে নাই ভাগফল ভাগশেষ কত হবে, নিয়মটি শুধু লিখে অ্যান্সার, এটাই অ্যান্সার। এরকম 100, 1000, 10 যাই থাকে, মানে 1-এর পরে যতটা শূন্য ডান দিক থেকে ততটা শূন্য দিয়ে আমরা অঙ্ক করব। তো এখানে নতুন কিছু নাই। অনুশীলনী 2-এ বলেছে ভাগ করো, 1 নাম্বার অঙ্কে। তো ভাগ করো, এটা তোমরা করবে, ভাগ করার কিছু নাই, নতুন কিছু। তারপরে বলা আছে যে সঠিক কিনা যাচাই করো। সঠিক কিনা যাচাই করো। কিভাবে যাচাই করবে? ভাগ করে দেখবে যে ভাগফল এত হলো কিনা আর ভাগশেষ এত কিনা। তো আমরা এখন অঙ্কে চলে আসি। অঙ্ক হচ্ছে 4 নাম্বার অঙ্ক থেকে শুরু, হ্যাঁ, যেগুলো ক্রমবাচক সংখ্যায়। অনুশীলনী 2-এর 4 নাম্বার অঙ্ক, এগুলো আগে করেছি, তাও একটু রিভিশন দেখি। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। আচ্ছা, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, প্রতিদিন একদিনে লাগে 650 গ্রাম চাল, তবে কততম দিনে চাল শেষ হবে? কততম দিন? আচ্ছা, তাহলে কি হবে? 650 গ্রাম চাল লাগে একদিনে, তাহলে 98,000 গ্রাম চাল লাগবে কত দিনে? হ্যাঁ, তো আমরা যদি এটা ঐকিক নিয়মে আমরা শুরু করি, 650 গ্রাম চাল লাগে একদিনে। ঠিক আছে, তো সুতরাং সরাসরি যদি করি 98,000 গ্রাম চাল লাগে কত দিনে? কি করবে? 650 দিয়ে 98,000-কে ভাগ কত দিনে। এখন এটা ভাগ করে দেখো, 650-এ 100 যদি বাদ যায় থাকে হচ্ছে 65। 65 দিয়ে 9, 8, 0, 0-কে ভাগ দিলাম, কত হয় দেখো?
আচ্ছা, প্রথমে একবার যাবে 65, 5 আছে 8 হবে, তোমরাও করতে থাকো। 3 হলে হাতে কিছু নাই, 6 আছে 9 হবে, 3 হলে একটা শূন্য নামবে। আচ্ছা, 5 দিয়ে যদি দেই, 5 6 30, 5 5 25 5, হাতে 2, 5 6 30 দিয়ে 32, 5 হলে হাতে 1, এত নাই। এখানে 50, একটা শূন্য, তাহলে 50 শূন্য নামালে যায় না, তাহলে এখানে হবে 150। তাহলে এখানে তো ওইখানে ভাগ কিন্তু নিঃশেষে বিভাজ্য হয় নাই। হ্যাঁ, তার মানে 150 হলো, 150 হলো। তাহলে 150 দিন, আর অবশিষ্ট থাকে আরো কত কেজি চাল? 50 কেজি চাল। প্রশ্ন বলেছে যে হ্যাঁ, এখানে প্রশ্নে বলেছে যে কততম দিনে চাল, কততম দিনে। এখানে লিখবো যে 65/9, 8 0 0 দিনে। আচ্ছা, তো ভাগ করে দেখাবে, ভাগটা আসলে এখানেই করবো। এখানে লিখবো যে এখানে হ্যাঁ 150 দিন, ভাগফল তো দিন, 150 দিন, 150 দিন খাওয়ার পরও আরো কত কেজি চাল থাকে, এটা হবে, এটা দিন আর এটা কেজি। ঠিক আছে, ভাগফলটা হবে দিন, এত দিন, আর অবশ্যই যেটা দিয়ে ভাগ দিয়েছি সেটা হবে কি কেজি। চাল চাল রয়ে গেছে আরো 50 কেজি। এতদিন খাওয়ার পরও 50 গ্রাম, সরি এটা তো গ্রাম, গ্রামে ছিল, এত গ্রাম চাল, হ্যাঁ চাল বাকি অবশিষ্ট থাকে। 150 দিন খাওয়ার পর 150 গ্রাম চাল অবশিষ্ট থাকে। তার মানে কি 50 গ্রাম চাল যদি অবশিষ্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটা খেতে আরো আরো একদিন লাগবে। আরো একদিনে পরিবারের সবাই না খেতে পারলো, কয়েকজন তো খেতে পারবে। তাহলে সুতরাং 150 যোগ 1, 150-এর সাথে আরো 1, এত সমান সমান 151তম দিনে চাল শেষ হবে। ঠিক আছে, তাহলে অনেক জায়গায় এখানে আমি যেরকম একটা শূন্য বাদ দিয়ে করেছি, হ্যাঁ একটা শূন্য বাদ দিয়ে করলে আমার 150, আর এখানে হয়েছে 50। হ্যাঁ, তো আবার যদি তুমি শূন্য বাদ দিয়ে না করো, সরাসরি 650 দিয়ে করো, তাহলে এখানে হবে 500। হ্যাঁ, তাহলে এখানে হোক 500 হোক, সমস্যা না আমার। এখানে এটাতে কোনো ফ্যাক্টর না, আমার ফ্যাক্টর হচ্ছে যে এটা কততম দিনে। হ্যাঁ, তো আমার এখানে 500, এখানে যদি 650 হয়, এখানে হবে 500, সেই ক্ষেত্রে এখানে একই যোগ হবে। তাহলে উত্তর একই থাকবে যে এত যোগ এততম দিনে চাল শেষ হবে। যখন ক্রমবাচক সংখ্যা বলবে, তখন তোমরা যে ভাগফলটা হবে তার সাথে অবশিষ্ট যদি থাকে, তাহলে সেটা যোগ করে, সেটা এখানে যোগ হবে না, এখানে 1 যোগ হয়ে যাবে। এততম দিন সাথে আরো একটা দিন লাগবে শেষ হতে। ঠিক আছে, উত্তর এততম দিনে চাল শেষ হবে। এখন এগুলো তোমরা পারোই। 5 নাম্বার অঙ্কে বলেছে বই তৈরি করতে এতটা কাগজ লাগে, এতটা কাগজ কয়টি, এটাও ভাগ। 6 নাম্বারে বলেছে একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমান ভাগে
ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত। সমানভাবে ভাগ হলে সমান করে ভাগ করতে হবে, ভাগ করলে অবশ্যই সবাই সমান সমান করে পাবে। আচ্ছা, এখানে বলছে প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পেলে কতজন কর্মচারী? হ্যাঁ, তাহলে 800 টাকা করে পান একজন কর্মচারী, তাহলে 1 টাকা করে কতজন পান? আর 95,000 টাকা দিয়ে ভাগ দিতে হবে। 800 দিয়ে 95,200কে ভাগ করলে পাওয়া যাবে। আচ্ছা, পরেরটা আসে 7 নাম্বার। একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করেন। এটা করব আমরা, ক্রমবাচক অঙ্কগুলো আসে সাধারণত পরীক্ষায়। আর এরকম যে 5 নাম্বার যে অঙ্কটা, 6 নাম্বার অঙ্ক, এগুলো সাধারণত সৃজনশীলে থাকে, ক অংশে কিংবা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে থাকে। পরেরটা দেখো, বলছে যে প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করেন। আচ্ছা, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? তাহলে আগের মতোই 850 টাকা সঞ্চয় করে 1 মাসে। এখানে 7 নাম্বার অঙ্ক, 850 টাকা সঞ্চয় করেন 1 মাসে। তো আমরা এই আগে যে অঙ্কটা করেছি ঠিক সেই রকমই এখানে আমরা ঐকিক নিয়মেও করতে পারি। হ্যাঁ, তোমাদের তো ঐকিক নিয়ম নাই বইয়ে। হ্যাঁ, তাও আমরা শিখবো কিভাবে ঐকিক নিয়ম করতে হবে। ঐকিক নিয়ম মানে এই অঙ্কটাকে প্রথমে একের, হ্যাঁ ঐকিক নিয়ম নাই। হ্যাঁ, এত টাকা সঞ্চয় করেন 1 মাসে, মানে একে নিয়ে আসতে হবে। ঐকিক নিয়ম হচ্ছে যে যেটা করব প্রথমে 1 দিয়ে করব, তারপরে পুরো সংখ্যা দিয়ে করব। হ্যাঁ, 1 টাকা সঞ্চয় করতে কি 850 টাকা সঞ্চয় করতে যদি 1 মাস লাগে, তাহলে 1 টাকা সঞ্চয় করতে কি কম দিন লাগবে না বেশি দিন লাগবে? অবশ্যই আরো কম লাগবে। তাহলে কম হলে সবসময় ভাগ হয়। ভাগের ক্ষেত্রে সবসময় মনে রাখবে শেষেরটা হবে উপরে আর এটা হবে নিচে। সুতরাং লিখি আমরা, আমাদের ছিল 50,000 টাকা, তাহলে 50 টাকা সঞ্চয় করেন। 1 টাকা সঞ্চয় করতে লাগে এতদিন, তাহলে 1 টাকা সঞ্চয় করতে এত মাস প্রয়োজন। তাহলে 50,000 টাকা সঞ্চয় করতে কি আরো কম লাগবে মাস, নাকি আরো বেশি লাগবে? 1 টাকার জন্য যা লাগবে 50,000 জন্য আরো বেশি সময় লাগবে। বেশি হলে গুণ হয়। তাহলে নিচে হবে 850, মানে এখানে যা থাকবে এটা আগে লিখে নিব, তাহলে উপরে যা থাকবে তার সাথে আমরা এটা গুণ করব। সমান সমান, আগের মতোই যদি আমি শূন্য একটা কেটে দেই, তাহলে নিচে 85, উপরে 50, 1 দিয়ে গুণ দিলে 5,000 তো মাসে। আচ্ছা, ঠিক আগের মতোই তাহলে এখানে ভাগ করবো। তোমরা পাশেও করে দিয়ে দেখাতে পারো। 5,000কে 85 দিয়ে ভাগ দাও, 50-এর মধ্যে যাবে না। 6 দিয়ে দিলে 5 6 30, 0 হাতে 3, তারপরে 48 5 দিয়ে যাবে। 5 5 25, 5 হাতে 2, 5 8 40, 2 42, 5 আছে 10 হবে, 5 হলে হাতে 1, 2 আর 1 3, 3 আছে 10 হবে, 7 হলে হাতে 1 মিলে গেল। আচ্ছা, এরপরে এই 0 নামবে এখানে 750। এখন কত দিন যায় দেখো, 9 দিয়ে যদি দেই, 5 নং 45, 5 হাতে 4, 8 নং 72, 73, 74,
বেশি হয়ে যায়। 8 দিয়ে যাবে। 5 8 40 শূন্য, হাতে 4, 8 8 64, 65 66 67 68। 8 আছে 15 হবে, 7 হলো। ঠিক আছে, তাহলে দেখো 58 দিন 58 মাস। হ্যাঁ, এখানে 58, এটা হবে কি মা ভাগ করলে যেটা বলছে মাস, আর 70 কি 70টা কি টাকা। 58 মাসের পরে আরো 70 টাকা অবশিষ্ট থাকে। হ্যাঁ, তাহলে কি হবে আমি আগেই বলেছি, তাহলে 58 মাসের সাথে আরো এখানে যেহেতু অবশিষ্ট রয়ে গেছে তাহলে আরো 1 যোগ হবে। তাহলে লিখবো এখানে এখানে 58 মাস 58 মাস সঞ্চয় করার পরও আরো কত টাকা থাকে, 70 টাকা অবশিষ্ট থাকে। ঠিক আছে, 70 টাকা অবশিষ্ট থাকে, তাহলে আমরা লিখবো সুতরাং ওই যে 58 যোগ 1, হ্যাঁ 58 যোগ 1 সমান সমান 59তম 59তম মাসে সঞ্চিত টাকা কত, 50,000 অতিক্রম করবে। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ঐকিক নিয়ম, এটাকে এই নিয়মটাকে বলো ঐকিক নিয়ম। কেউ যদি মনে করো যে না আমি এই 1 দিয়ে করবো না, কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই, তুমি সরাসরি এটার পরে এটা লিখতে পারো। হ্যাঁ, তখন আর এখানে 1 হবে না, সরাসরি এটার সাথে এটা ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তা আমি আগেই বলেছি কেউ যদি শূন্য বাদ না দিয়ে এখানে শূন্য রেখে করো, এখানে হবে 700। হ্যাঁ, এখানে হবে 700, 700 থাকুক আর যাই থাকুক, এখানে 850 হলে এখানে হবে 700, সেখানেও 58 হবে, 58-র সাথে 1 যোগ করতে হবে। ক্রমবাচক সংখ্যা যেহেতু বলছে, তাহলে তুমি যখনই দেখবে যে ক্রমবাচক সংখ্যা বলেছে তখন মনে মনে ভাববে যে না অবশ্যই এখানে একটা অবশিষ্ট কিছু থাকবে। অবশিষ্ট না থাকলে এখানে ক্রমবাচক সংখ্যা সাধারণত লিখতো না। তাহলে 58 হবে ভাগফল যেটা, সেটা হবে মাস। যেহেতু অবশিষ্ট আছে তাহলে 58-র সাথে 1 যোগ। কিন্তু তোমাকে অবশ্যই এখানে লিখে দিতে হবে কথাটা যে 58তম মাস সঞ্চয়, 58 মাস সঞ্চয় করার পরেও আরো 70 টাকা অবশিষ্ট থাকে, তাহলে 58 যোগ 1 59তম মাসে সঞ্চিত টাকা তো অতিক্রম করবে। এখন কেউ যদি মনে করে যে না এখানে 850 দিয়েই করবে, তাহলেও হবে। তখন হবে আমার 850 দিয়ে করলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য থেকে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 50 থাকবে, এখানে 700 থাকবে। তাহলে আমরা লিখবো 18 সঞ্চয় করার পরও 700 টাকা অবশিষ্ট থাকে। একই হবে, উত্তর একই হবে। তোমার রেজাল্ট হয়ে গেছে, তোমার মাসে সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। আচ্ছা, এখানে তাহলে 7 শেষ। আমাদের 8 নাম্বার বলছে যে একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। হ্যাঁ, একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়, এরকম এতটি বস্তু মানে কতটি লিখছে, 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন। তো এখানেও যেহেতু দেখো খেয়াল করে যে 250 আছে, তো 5-এর পরে শূন্য আছে, যখন দেখবো আমরা শেষে শূন্য, তাহলে এখানে অবশ্যই শেষে একটা শূন্য থাকলে আমাদের ভাগফলটা মিলবে। কিন্তু এখানে আমার ভাগফল মিলবে না, না মিলার কারণে এখানেও এটা ক্রমবাচকেই চলে আসবে। আমি অঙ্কটা পুরাটা করছি না, শর্ট করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা নিজেরা করবে।
এখানে 8 নাম্বার অঙ্কটাতে দেখো এখানে ক্রমবাচক কথাটা লেখে নাই, কিন্তু এটা কিন্তু ক্রমবাচকের অঙ্ক। তো শর্টকাট করে করতেছি। দেখো 250টি বস্তুর জন্য প্রয়োজন একটি বাক্স। তাহলে এরকম, তাহলে 43, 548 এতটি বস্তুর জন্য প্রয়োজন হবে কত? ঠিক আগের মতো 250, 43, 548 এতটি বাক্স। দেখো 43, 548, এটাকে যদি 250 দিয়ে আমি ভাগ দিই কত হবে? একবার যাবে 250, 5 আছে 13 হবে, 8 হলে হাতে 1, 185, এখানে নামবে 4, কত হবে এখানে? হ্যাঁ, এখানে যাবে 7 দিয়ে, 7 0 0, 5 7 35, 5 আছে 3, 7 2 14, 15 16 17, 4 0 104। হ্যাঁ, এবার নামবে হচ্ছে 8, 8-এর মধ্যে এখানে দিলে ভাগ দিলে যাবে হচ্ছে তোমার 4 দিয়ে যেতে পারে, 4 0 0, 4 5 20 0, হাতে 2, 4 2 8, 9 10, 48 অবশিষ্ট থাকে। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রশ্নে বলেছে যে একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। তাহলে এতটি বস্তুর কয়টি বাক্স প্রয়োজন? তাহলে 174টি বাক্স। হ্যাঁ, 174টি বাক্সের পরেও, 174টি বাক্স ভরাট করার পরেও আরো 48টি বস্তু অবশিষ্ট থেকে যায়। তাহলে 48টি বস্তুটা কি ফেলে দিবে? এটার জন্য একটা বাক্স লাগবে না? তাহলে আমাদের কি হবে? 174-এর সাথে আরো 1 যোগ হবে। তাহলে এখানে 174টি বাক্স তো লাগছেই, তাহলে 48টা যে বস্তু অতিরিক্ত রয়ে গেছে সেই বস্তুগুলো কি করবে? হয় বস্তুগুলো ফেলে দিবে, না হলে এটার জন্য আরো একটা বাক্স প্রয়োজন হবে। তাহলে আমরা যদি ক্রমবাচকে উল্লেখ করে তাহলে আমরা লিখবো যে 174 যোগ 1, 175টি বাক্স লাগবে। ঠিক আছে, আর যদি ক্রমবাচক না উল্লেখ করে দেয় তাহলে আমাদের যে 174টি লিখবো যে 174টি বাক্সের প্রয়োজন হবে, আরো 48টি বস্তু অবশিষ্ট রয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে আমরা ভাগ অধ্যায়ের এই 8 পর্যন্তই শেষ করলাম। আর আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো এখান থেকে করব। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থেকো। আর এই অনুশীলনীর অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং যেগুলো করেছি ক্লাসে সেগুলো তোমরা হোমওয়ার্ক করে রাখবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।